আশুলিয়ায় লাশ পোড়ানোর নতুন ভিডিও প্রসিকিউশনের হাতে। কলেজ ছাত্র ফাইয়াজকে যাত্রাবাড়ি পুলিশ হত্যা মামলা থেকে দ্রুত অব্যাহতি দেওয়ার দাবি। ফাইয়াজের এই জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। কোনো নিরপরাধ লোককে হয়রানি করার কোনো সুযোগ নেই। রাষ্ট্র সংস্কারের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন, জানালেন আলী রিয়াজ। দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ নূরের। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই। বিমা করেও ঝুঁকি কমেনি শিল্প কারখানায়। রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেবে না সাধারণ বীমা কর্পোরেশন। পাকিস্তানি অনুপ্রবেশকালে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ৫৪ জন নিহত। ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর টানা অভিযানে মৃত্যু হয় তাদের। দেখছিলেন শিরোনামগুলো দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় নতুন ভিডিও ফুটেজ হাতে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে। তাতে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করা গেছে বলে জানিয়েছে প্রসিকিউটর মিজানুর ইসলাম। এই মামলায় তদন্ত প্রতিবেদন ২৫ মে দাখিলের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি মামলা এবং রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি করা মামলায় তদন্ত প্রতিবেদন ২০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এই দিন হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১২ পুলিশ কর্মকর্তাকে। ট্রাইব্যুনালে নেওয়া হয় রবিউল নামের নরসিংদীর এক যুবলীগ নেতাকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছিল। জুলাই আন্দোলন চলাকালে আলোচিত যাত্রাবাড়ি পুলিশ হত্যা মামলা, সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন বিএনপি জামায়াতের কেন্দ্রীয় নেতা সহ অনেক ছাত্রনেতা এবং শিক্ষার্থী। আসামি হয়ে এখনও দিন কাটছে ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের। গ্রেফতারের পর কোমরে রশি বেঁধে তাকে আদালতে নেওয়ার ঘটনায় তোলপাড় হয় তখন। ফাইয়াজের পরিবার চায় দ্রুত মামলাটি প্রত্যাহার হোক, আর তদন্তকারীরা বলছেন এতে কিছু জটিলতা আছে। মনির ইসলামের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলন ও পরবর্তীতে গণঅভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত অগ্নিগর্ভ ছিল রাজধানীর যাত্রাবাড়ি। ১৯ জুলাই মাতোয়াইলে নিহত হন পুলিশ সদস্য গিয়াস উদ্দিন। ঘটনার ৬ দিন পর গিয়াসের এক আত্মীয় যাত্রাবাড়ি থানায় মামলা করেন। আসামি করা হয় বিএনপি জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে। গ্রেফতারকৃতরা জেল থেকে ছাড়া পান স্বৈরাচার পতনের পর। হাসনাতুল ইসলাম ফাইয়াজ ঢাকা কলেজের আলোচিত শিক্ষার্থীও ওই মামলার আসামি। আন্দোলনে আহত এবং আটকের পর নির্যাতনের শিকার ফাইয়াজ এখনও সেই মামলার ঘানি টানছেন। সম্প্রতি ফাইয়াজের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আবারও আলোচনায় আসে বিষয়টি। সকল প্রমাণাদি ভিত্তিতে এই ব্যাপারটা বের করেছেন যে ফাইয়াজের এই জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। তদন্ত সূত্রে জানা গেছে এই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন আসামিরা, তাই মামলাটি প্রত্যাহারের জন্য পাঠানো যায়নি। নথিপত্র বলছে ওই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন প্রধান আসামি ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা এবং দ্বিতীয় আসামি একই ইউনিটের ছাত্রদল কর্মী ইরফান। মাসুদ রানা যমুনা টেলিভিশনকে জানান, অকথ্য নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছিলেন ডিবির তৎকালীন কর্মকর্তারা। আমাকে ওই টর্চার করে একটা প্রকার সেন্সলেস করে যখন নিয়ে গেল অচেতন অবস্থায়, পরবর্তীতে আমি যখন গাড়িতে আমাকে বললো কোর্টে জমা দেবে। এটা আপনার ভাষায় প্রকাশ করবে না, তোরে মানবো, তোর ফ্যামিলি যাইব, তোর লাশ খুঁজে পাইব না, তুই স্বীকার করবি না, তোর করতে হবে যে কোনো মূল্যে হোক। তো এর মধ্যে অনেক কাগজই তারা সিগনেচার করাইছে বা কোথায় নিয়ে বসাইছে, অনেক সময় দেখা যাচ্ছে আমি তো দাঁড়ায় থাকতে পারতাম না।
আইনজীবীরা বলছেন, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় হলে আদালতে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলাটি ফাইনাল রিপোর্ট দেওয়ার সুযোগ আছে। টোটালটাই এখানে আমরা মনে করব যে যারা আছে এটা নিরপরাধ, এটা রাজনৈতিকভাবে প্রতিহিংসা করার জন্যই ছাত্র দলের, যুব দলের, ছাত্র শিবিরে এবং আদার্স এই নিরপরাধ হাসনাতুল ফাইয়াজকে অ্যারেস্ট করা হয়। মামলাটি এখন তদন্তে আছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নির্দোষ কারো বিরুদ্ধে প্রতিবেদন দেয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি। কোনো নিরপরাধ লোককে হয়রানি করার কোনো সুযোগ নেই। আমরা বর্তমানে মামলাগুলো সেভাবেই তদন্ত করছি যাতে প্রত্যেকটা মামলার সঠিক রহস্যটা বের করা যায়। যাত্রাবাড়ির এই মামলার মতো জুলাইয়ের অধিকাংশ মামলা প্রত্যাহার না হয় সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা দ্রুত এর সুরাহা চান। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। রাষ্ট্র সংস্কারের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। চর্চা, অঙ্গীকার আর ঐক্যের মধ্য দিয়ে সংস্কারের আলোচনা শেষ করতে হবে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি। ডক্টর আলী রিয়াজ জানান, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে 35টি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। 19 দলের সাথে আলোচনা শেষ হয়েছে। আর এই সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরু বলেন, জাতীয় স্বার্থ এবং দেশকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেসব বিষয় অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার করতে হবে। সংস্কারে যেন ব্যক্তি দল মুখ্য না হয় সেই আহ্বানও জানান তিনি। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই, এটাই আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। ঐক্যমত্য কমিশনের সাথে গণ অধিকার পরিষদের বৈঠকের খোঁজখবর রাখছেন সহকর্মী লাভলি বিথি। যাচ্ছি তার কাছে। বিথি, আপনি তো আছেন সেখানে একদম সকাল থেকেই, জানাবেন এই বৈঠকের সবশেষ কি তথ্য পেলেন? সবশেষ তথ্য বলতে আসলে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ বৈঠকটি 10:15 শুরু হয়ে এখনও চলছে এবং আরও বেশ হয়তো খানিকক্ষণ চলবে, আধা ঘন্টা 45 মিনিট। তবে যে তথ্যগুলো আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে 166টি সুপারিশের মধ্যে 137টি সুপারিশের সাথে একমত পোষণ করেছে গণ অধিকার পরিষদ এবং বাকি 29টির সাথে একমত নয় এবং আংশিক একমত। মূলত এই 29টি যেগুলোর সাথে একমত না এবং আংশিক একমত সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ যেগুলো তারা বারবার বলে এসেছে তার মধ্যে একটি হচ্ছে যে এখন যে সংবিধান সংস্কার, যেটি মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যে সংস্কার সুপারিশ নিয়ে সাংবিধানিক সংস্কার, তার মধ্যে বলছে যে নির্বাচনের আগে অর্থাৎ অধ্যাদেশের মাধ্যমে একটি সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে এবং সেই সংস্কারকৃত সংবিধানের অধীনে একটি জাতীয় নির্বাচন এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে যেন রূপ দেওয়া হয়। এর বাইরে হচ্ছে যেসব বিষয়ের সাথে তারা একমত এবং আংশিক একমত, সেগুলো হচ্ছে যে সরকারের এখন যেমন মেয়াদ 4 বছর সেটি মানে সুপারিশ করা হয়েছে, সেটি আসলে তারা একমত না। বলছেন যে চলমান যে আগের যে আইন অনুযায়ী 5 বছর সংসদের মেয়াদ জন্য সেটি হয়। প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদে ক্ষমতায় থাকা, সংসদে প্রধানমন্ত্রীর দলীয় প্রধান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এই পদগুলোতে একজন ব্যক্তি থাকতে পারবে না। 70 অনুচ্ছেদ সংশোধনের কথা বলছেন, অর্থাৎ সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। জি, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে বিথি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে এই মুহূর্তে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাংবাদিকদের সাথে সরাসরি যাচ্ছি আমরা সেখানে। বলছে এটা লিগ্যালাইজ করা হলো, আপনি কি মনে করেন? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন।
কিন্তু ওনাকে দেখা গেছে যে উনি যখন জুলাই আন্দোলন চলছিল উনি ওনার প্রোফাইল লাল করেছেন, উনি নানা ধরনের স্ট্যাটাস দিয়েছেন। গতকালকেও প্রথম আলো একটি নিউজ করেছে যে মামলাগুলি বাণিজ্যিক কারণে বিদ্বেষমূলক কিনা স্যার সরকার। আচ্ছা, আমি আপনাদের একটু কাইন্ডলি বলি, শোনেন, বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই, যে যার মতো মামলা করছে, এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফর্চুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। তা আমরা যখন মামলা করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে, আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না। কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো এখন আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনি যে ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। আমরা সরকারের পক্ষ থেকে আরও কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি। প্রয়োজনীয় আইনগত যদি কোনো পরিবর্তন আনতে হয়, পদক্ষেপ নিতে হয়, আমরা সর্বতভাবে চেষ্টা করব। মেজর সিনহার বিষয়ে মানে কিছুদিন আগে রিপোর্টার্স ইউনিটিতে একদল একটা মানে সংগঠন তারা বলছে যে এটা একটা দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং ডেথ রেফারেন্স এখনো হয় না এবং তাদের শাস্তির আওতায় আনার জন্য 1 মাসের আলটিমেটাম দিয়েছে। স্যার আপনার উপর আসে আলটিমেটাম। আচ্ছা, আমি আপনাদের বলি যে যেই সমস্ত মেজর সিনহার যে আপনার হত্যা মামলা, এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল। আমাদেরকে কি বলবো আর কি, মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম, সবাই আমরা বিচার চেয়েছি। 7 খুন, বর্বরচিত একটা খুন হয়েছে, আমরা এটার বিচার চেয়েছি। কিন্তু ভাই আপনাদের তো একটা জিনিস বুঝতে হবে, এগুলি যখন উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। তো আমি যারা এই সমস্ত কমপ্লেইন করেন, আপনাদের ইমোশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, প্লিজ একটু সত্যি জিনিসটা জানার চেষ্টা করেন, এটা সত্যিকার পরিস্থিতিতে জানার চেষ্টা করেন। না হতে হয়তো কাউকে ব্লেম করলেন বা অন্য কোনো মন্ত্রণালয় ব্লেম করলেন, এটা তো কোনো সমাধান আসবে না। তো আমরা আশা করব, আপনাদের মতো আমিও আশা করি, কোনো দ্রুত এটার আপনার বিচার সম্পন্ন হয় এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদের জন্য মানে সর্বোচ্চ শাস্তি হয়। নাগরিক হিসাবে আশাবাদ ব্যক্ত করছি। বিভাগের উপর হস্তক্ষেপের একটা নজির আপনারাও বলেছেন, তো আপনাদের এরকম কিছু নাই আপনারা বলতে চান? আপনার উচ্চ আদালতের উপর আমাদের তো হস্তক্ষেপের কোনো স্কোপই নাই। এখন আমরা আগের সরকার যে ছিল সেটা তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তারা তো কোনো নিয়ম নীতি মানত না। তারা চিফ জাস্টিসকে পর্যন্ত মানে কি বলবো গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে। আমরা তো সেটা সরকার না, ঠিক না? আমরা উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের কোনো এখতিয়ারই নাই উচ্চ আদালতের মানে কবে শুনানি করবে, কত দ্রুত শুনানি করবে সেটার ব্যাপারে কিছু বলার। আমাদের একমাত্র যেটুকু রোল থাকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে, সেটা আমরা সম্পূর্ণভাবে সেই দায়িত্ব পালন করি। সেটা তো আপনার মানে প্রতিদিনের ব্যাখ্যা করার বিষয় না, তাহলে তো আপনার আমাদের গোপনীয়তার শর্ত বা কোনো কিছুই থাকে না। শেষ প্রশ্ন আছে স্যার। আসিয়া হত্যা মামলা লাস্ট যেটা আপনার গত বুধবার এটা আপনার বিচার কাজ শুরু হয়েছে, কারণ এটা চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। এখন চার্জশিট ছাড়া তো কোনো বিচার কাজ শুরু হতে পারে না, আপনি জানেন। এখন বিচার কাজ শুরু হয়েছে বুধবার, তারপরে আপনার যে ওয়ার্কিং ডে, কার্য দিবস, আমরা যখন দিন বলি, লয়ের ব্যাখ্যা হচ্ছে দিন মানে হচ্ছে কার্য দিবস। এখন এটা এই বুধবার ষষ্ঠ, সামনে বুধবার, আজকে হচ্ছে আপনার সোমবার, এই সপ্তাহে হয়তো ষষ্ঠ কার্য দিবস হবে, আগামী রোববার হবে এটা 7ম কার্য দিবস। তা আমি একটা আশাবাদ ব্যক্ত করেছিলাম 7ম কার্য দিবসের মধ্যে হবে, আমার একটা আশাবাদ ছিল।
আমরা নিম্ন আদালতে জানি, এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার বিচার করা হচ্ছে। আমার মনে হয় না তেমন একটা ব্যত্যয় হবে। আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ রায় পাবো। আর না প্লিজ, কথা বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শুনছিলাম তার বক্তব্য। যাচ্ছি পরের খবরে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে দেশের মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শেখ হাসিনা সহ বিদেশে পালিয়ে থাকা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে বদ্ধপরিকর সরকার। শেখ হাসিনাকে চুপ রাখতে মোদির প্রতি অনুরোধের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, তাতে কোনো সাড়া দেননি ভারতের প্রধানমন্ত্রী। কথা বলেন রোহিঙ্গা সংকট, নির্বাচন সহ নানা ইস্যুতে। টক টু আল জাজিরা নামক টক শোতে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নির্বাচন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার, রোহিঙ্গা সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। Already UN-led investigation has taken place. UN High Commissioner for Human Rights, they published a whole report full of all the details of everything. So we're very happy that we didn't have to do it and say people questioning our ability to do that. শেখ হাসিনাকে ফিরে এনে বিচারেও বদ্ধপরিকর তার সরকার। I had a discussion with Prime Minister Modi and I made it very clear that while she is here, she should not be talking because it creates a lot of problem for us. He said this is a country where social media is open to anybody. I cannot control that. We have already sent a letter to Indian government to really send it to Bangladesh. They have not responded to yet. এ সময় বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান ডক্টর ইউনূস। টিউলিপ সিদ্দিকের মতো যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকেও বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের প্রচেষ্টা চালানো হচ্ছে। Examples of stolen assets. Banking system is completely emptied out, taking resources out of the country. Banks were taken out completely by taking over the board of the bank. সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নিচ্ছে তার সরকার। উঠে আসা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও। Smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. Part of it will be decided by the party itself to decide that they want to join or not. We don't know yet. They have not declared anything. And when it happens, what is the response from the Election Commission and so on and so forth. এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের মতো দুর্নীতি এবং অনিয়মের সময় ফেরত যাবে না বাংলাদেশ। সে লক্ষ্যে সংস্কার এবং বিভিন্ন কমিশনের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। Seeing the situation in Bangladesh, still people think interim government is still the good answer for them. They're not saying let the interim government go, have the election today. Nobody said that. So this is the direction we are going. It's সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আলোচনা করেন রোহিঙ্গা ইস্যুটি নিয়েও। নিশ্চিত করেন তাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। United Nations and also to make sure that these people can go home safely. কেন জুলাই আন্দোলন এবং শেখ হাসিনার পতনকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে সে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। So that's the time when young people emerged. They said that's enough. You have to go. মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান এবং 4 দিনের কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর 1:30টায় তিনি ইতালির রোম ত্যাগ করেন। রোববার দিবাগত রাত 3টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন ডক্টর ইউনূস। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় 2 নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া টামাসি এবং জ্যাকব কুভাকাত। সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার উৎকণ্ঠা দেখা যাচ্ছে। এক্ষেত্রে সকলকেই ধৈর্য ধারণ করতে হবে, এমনটি বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মান উন্নয়ন, বৈশ্বিক প্রেক্ষাপটের সম্ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। বলেন, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের জন্য কেবল বিভিন্ন প্রতিষ্ঠান এবং অবকাঠামো বানিয়েছে বিগত সরকার, কিন্তু সেসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সরঞ্জাম নেই।
মূলধারার শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষার একাংশ অন্তর্ভুক্ত করা দরকার, এমনটাও মনে করেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। জানান, অন্তর্বর্তীকালীন সরকার কারিগরি খাতের গুণগত মান নিশ্চিতে কাজ করছে। পার্লামেন্টে কারিগরি শিক্ষা বা সাধারণ শিক্ষা নিয়ে মিনিংফুল বিতর্ক আলাপ আলোচনা কি হয়েছে? আমার কোনোদিনও আমার মনে হয় না সেই ধরনের কোনো রকমের আলোচনা সেখানে হয়েছে। অথচ এই সরকার আসার পরে প্রথম কাজ তারা যেটা করেছেন, তারা শ্বেতপত্র প্রণয়ন করেছেন। বিভিন্ন সেক্টরের অবস্থাটা কি আমাদেরকে জানতে হবে। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ফের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যক্তিত্ব এবং জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের ওপর রচিত বইয়ের মোড়ক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময়ে জামায়াতের আমির বলেন, মাওলানা আব্দুস সুবহানের ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্ডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি কখনো ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারে সকলের খোঁজ খবর রাখতেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার আব্দুস সুবহানকে অপমান করতেই মানবতা বিরোধী মামলায় আসামি করেছিল তাকে। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছেন। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা যাকে অপমান করতে চেয়েছিল, অসম্মানিত করতে চেয়েছিল, সে আজকে সম্মানিত। যারা ক্ষমতার অহংকারে যারা আজকে মদমত্ত ছিল, তাদের কি করুণ পরিণতি আমরা দেখলাম। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় 4 বৃহত্তর বিভাগে 2 দিন করে কর্মসূচির ঘোষণা করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে আগামী 10 মে চট্টগ্রাম, 17 মে খুলনা, 24 মে বগুড়া এবং 18 মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগের দিন হবে সেমিনার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তর বিভাগে ভাগ করে এই সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে দিয়ে তরুণরা কেবল ভোটার নয়, বরং আগামীর নীতি নির্ধারক হিসেবে নিজেদের ভাববে বলে জানান মোনায়েম মুন্না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দরা বলেন, চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছে সংগঠনগুলো। একই সাথে আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত এনসিপিতে যোগ দিচ্ছে বলেও দাবি করেন নেতারা। ব্যবস্থা এবং যার ভিত্তি হবে এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন, একটি জনভিত্তিক ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তর। এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তা ভাবনা সংগ্রহ করা হবে, যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরও জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারব। রাষ্ট্রের যে কোনো উন্নয়নে কোরিয়াকে পাশে পাবে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে এই দুটি দেশ, জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক হিয়ং সেক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গ্লোবাল এনভায়রনমেন্ট ফোরাম ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস এসব কথা বলেন তিনি। বলেন, অবকাঠামো উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতাতেও আগ্রহী কোরিয়া। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোরিয়া সক্রিয় ভূমিকা পালন করছে বলেও জানান পার্ক হিয়ং সেক, যার মধ্যে অন্যতম শিক্ষা, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। ফোরামে কোরিয়ান এনজিও ডিজায়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। রাষ্ট্রের যে কোনো উন্নয়নে কোরিয়াকে পাশে পাবে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে দুটি দেশ। অবকাঠামো উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতাতেও আগ্রহী কোরিয়া। Korea will continue to share our development experience with Bangladesh. রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষে শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হলে এবছর ক্ষতিপূরণ পাবে না বীমা গ্রহীতারা।
নন লাইফ ইন্স্যুরেন্সকে বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছে সাধারণ বীমা কর্পোরেশন এসবিসি। বিদেশি প্রতিষ্ঠানের সাথে করা পুনঃ বীমা চুক্তিতে বিষয়টি অন্তর্ভুক্ত করতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বড় ধরনের ঝুঁকিতে থাকবে দেশের শিল্প খাত এবং সরকারি প্রতিষ্ঠানও। বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন শীর্ষ নির্বাহীরা। এজন্য সাধারণ বীমা কর্পোরেশনের অদক্ষতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। সাধারণ বীমা কর্পোরেশনের অব্যবস্থাপনাকে নিয়ে আলমগীর হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। আজ ছবি তুলেছেন ওমর ফারুক সুমন। কারখানার পুরো ঝুঁকি মোকাবেলায় বীমা করে থাকে শিল্প প্রতিষ্ঠান। সাধারণত বীমা করার ক্ষেত্রে উদ্যোক্তারা ইন্ডাস্ট্রি অল রিস্ক IAR পলিসি নিয়ে থাকেন। এতে অন্তর্ভুক্ত থাকে রায়ট, স্ট্রাইক এবং ড্যামেজ বা RSD, অর্থাৎ অগ্নিকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষে কারখানা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিয়ে থাকে বীমা কোম্পানি। তবে এবছর RSD বাদ দিয়ে পলিসি নিতে বলেছে সাধারণ বীমা কর্পোরেশন। বিদেশের সাথে করা পুনঃ বীমা চুক্তিতে RSD অন্তর্ভুক্ত করতে না পারায় এমন সিদ্ধান্ত জানিয়েছে এসবিসি। তবে এটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন শীর্ষ নির্বাহীরা। শিল্পকে অনিশ্চয়তার মধ্যে রেখে ব্যবসা করা সম্ভব নয় বলেও মনে করেন তারা। আমি একটা পার্টির ফায়ার ইন্স্যুরেন্স করব, তারা RSD করব না, এটা হতে পারে না। আমি গ্রাহককে অনিশ্চয়তার মধ্যে রেখে ব্যবসা করতে পারবো না। সুতরাং এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা ওনারা মানুক না মানুক, বাট আমরা এটা গ্রাহককে এই কভারেজটা দিব। শুধুমাত্র উদ্যোক্তাদের জন্যই যে এটা একেবারে চিন্তার ব্যাপার তা না, RSD কিন্তু সরকারের জন্য চিন্তার ব্যাপার। কারণ রায়ট, স্ট্রাইক, ড্যামেজে যে ক্ষতি হয়, সেটা যে ক্ষতিটা সরকারের সম্পত্তির যেটা ক্ষতি হবে, সেটার তাহলে কি হবে? বিশ্লেষকরা বলছেন অদক্ষতার কারণেই পুনঃ বীমা চুক্তিতে RSD অন্তর্ভুক্ত করতে পারেনি এসবিসি। বিকল্প প্রতিষ্ঠান খোঁজা উচিত ছিল বলেও মনে করেন তারা। আরও 3 মাস আগে তার ইন্টারন্যাশনাল মার্কেটটাকে সার্চ করা উচিত ছিল। আর এখন তো অনেক সহজ এই সার্চিংটা, তাই না? ইভেন ব্রোকারও ধরতে পারত। সমস্যা হয়ে গেছে ওখানে আমলাতন্ত্র, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, বোর্ড, এরা সব ধারাবাহিকভাবে আমলারা এখানে বসে আছেন। শিল্প খাতের বীমা চুক্তিতে RSD গুরুত্বপূর্ণ। এটি না থাকায় ব্যবসার অনেক ক্ষতি হবে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থাও। ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক পলিসি, এই পলিসির আওতায় কিন্তু রায়ট, স্ট্রাইক, ড্যামেজ এবং ম্যালিশিয়াস ড্যামেজ দিজ আর কাভার্ড। তো অটোমেটিক্যালি IR পলিসি তো সেটার ইম্প্যাক্ট পড়বে। যদি আপনার রায়ট, স্ট্রাইক এই সমস্ত কাভারেজ যদি না দেওয়া যায় তাহলে ইম্প্যাক্ট তো হবেই। সাধারণ বীমা কর্পোরেশন বলছে RSD না থাকার বিষয়টি পুরোপুরি সঠিক নয়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিদেশি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সার্কুলার দিয়ে জানাইছি যে আপনারা সতর্ক থাকেন, কিন্তু আমরা প্রতিটা কোম্পানিকে আলাদা আলাদা কাভার নোট দিব এবং সেক্ষেত্রে এই কোন লেয়ারে কখন পাবে না, কয় টাকার পর কয় টাকা পাবে না সেটা বলে দিব। RSD কিন্তু আছে, তো RSD বিহীন হয়ে যায়নি। স্ট্যান্ডার্ড ফায়ার পলিসি RSD কভার আছে, একটা সার্টেন লেভেলের পর পাবে না। অস্থিরতার কারণেই পুনঃ বীমা চুক্তির ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানগুলো RSDর ঝুঁকি নিতে চাচ্ছে না বলে জানিয়েছে সাধারণ বীমা কর্পোরেশন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে আরও বিনিয়োগ করতে চায় এশিয়া উন্নয়ন ব্যাংক ADB। আর এই মুহূর্তে বাংলাদেশের সংস্থাটি $12 বিলিয়ন 52টি প্রকল্প চলমান। পাইপলাইনে আছে আরও $2.5 বিলিয়ন। আর এই কথা জানিয়েছে ADBর আবাসিক প্রতিনিধি হো ইয়ান জিওং। সকালে বিজনেস অপরচুনিটি সেমিনারে যোগ দেন তিনি। বলা হয় 2026 সালের মধ্যে বাংলাদেশকে LDC তালিকা থেকে বের করতে সহায়তা করছে ADB। আর সেজন্য সময়োপযোগী প্রকিউরমেন্ট নিশ্চিত করা খুবই জরুরি। এতে যে কোনো প্রকল্পে অর্থের ব্যবহার এবং বাস্তবায়নে গতি বাড়বে। এজন্য ADBর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানেরও দক্ষতা বাড়ানো প্রয়োজন, এমনটা বলেন তিনি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেই বাংলাদেশে বিনিয়োগের পরিধি বাড়বে, আর সেই চাপ সামাল দিতে যথাযথ প্রকিউরমেন্টের আইন এবং কর্মীদের দক্ষতা দরকার হবে। দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে ADBর প্রায় 500 সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পরামর্শকরা।
মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। গ্রাহকরা যাতে সাশ্রয়ী খরচে সেবা পেতে পারে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিআরটিসি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিটিআরসির চেয়ারম্যান জানান, আশেপাশের দেশের মতো বাংলাদেশও মোবাইল কভারেজ সম্প্রসারণ পরিষেবা ডিজিটালাইজেশন করা হয়েছে, আর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রগতিও হয়েছে। টেলিযোগাযোগ খাতে সংস্কার আনা হচ্ছে যাতে ভবিষ্যতে কর্মপরিধি আরও বাড়ে। লাইসেন্সিং ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার বিষয়েও সচেতন হওয়ার পরামর্শ দেন বিটিআরসির চেয়ারম্যান। এখন সময় এসেছে ইন্টারনেট ও ডিজিটাল সার্ভিসের সহজলভ্যতা নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়ার। আমাদের জীবনমাত্রার মান সহজ করতে হবে। প্রযুক্তির সেবাকে কাজে লাগিয়ে উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখা উচিত। নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে যাতে আমাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা যায়। পাকিস্তানে অনুপ্রবেশকালে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে 54 জন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় টানা 3 দিন ধরে চলা নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় তাদের। রোববার এক বিবৃতিতে বিষয়টি জানায় পাকিস্তান ISPR। দাবি, নিহতের সবাই সন্ত্রাসবাদের সাথে জড়িত, যাদের সাথে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলে ইসলামাবাদ। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। তারা সবাই পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান TTPর সদস্য বলে জানা গেছে। পাকিস্তানের সাথে আনুমানিক 2500 কিলোমিটার সীমান্তে রয়েছে আফগানিস্তানের, আর যেখান থেকেই প্রায়শই অনুপ্রবেশ ঘটায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। ইয়েমেনে আফ্রিকান শরণার্থীদের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 68 জনের। আহত হয়েছেন আরও অর্ধশত শরণার্থী এবং বেসামরিক। বিষয়টি নিশ্চিত করেছে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি। রোববার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশে সাদা কয়েক দফায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনীর সামরিক বাহিনী, আর বোমা ফেলা হয় আফ্রিকান শরণার্থীর একটি ডিটেনশন সেন্টারে। সেখানে শতাধিক বন্দী ছিল বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। গেল মাসে 15 তারিখ থেকে ইয়েমেনের জোরালো হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় 1.5 মাসের অভিযানে দেশটিতে 800 বারের বেশি হামলা চালিয়েছে ওয়াশিংটন। পতনের আগে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে বাঁচাতে উড়োজাহাজ পাঠিয়েছিল মিত্র ইরান, আর সেই বিমান রুখে দিয়েছিল ইসরায়েল। এমন দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। রোববার ইরান সিরিয়া প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, বিদ্রোহীরা যখন সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়ন্ত্রণ নেওয়ার দ্বার প্রান্তে, ঠিক তখনই বাশার আল আসাদকে উদ্ধারে একাধিক উড়োজাহাজ পাঠায় তেহরান, যা বেশ কয়েকটি F-16 ফাইটার জেট পাঠিয়ে মাঝ আকাশে রুখে দেয় তেল আবিব। ফলে দামেস্কে অবতরণ করতে না পেরে ফিরে যায় ইরানি আকাশযানগুলো। এরপর সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় রুশ ঘাঁটি থেকে মস্কো পালিয়ে যায় বাশার আল আসাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিপরীতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।